সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকরি পক্ষ থেকে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় তার প্রথম শ্রেণী স্নাতক সকল বিভাগের জন্য একটি কোর্সকে বাধ্যতামূলক করেছে। সেই কোর্সের নাম হচ্ছে, আমরা সবাই জানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি এবং কম্পিউটার সিস্টেমের পরিচিতি। আমরা পাশকরির পক্ষ থেকে এই পর্যায়ে আপনাদের সাথে আছি এই কোর্সটি নিয়ে। পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের জন্য অন্য কোর্সগুলো নিয়ে আপনাদের সাথে আসব শীঘ্রই। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, আমরা এই পর্বে আইসিটি এই কোর্সের কোন বিষয়গুলো শিখব। আমরা শিখব মূলত তিনটি পার্ট। প্রথম পার্টটি হচ্ছে আইসিটির ধারণা। আইসিটি সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পরে আমরা আইসিটির সম্ভাব্য প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং আমরা এটি শেষ করব তথ্য প্রক্রিয়াকরণ চক্রের মাধ্যমে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আসছে শুধুমাত্র প্রথম পার্ট, আইসিটির ধারণা। এই আইসিটির ধারণার অংশে প্রথমে আমরা আইসিটির সংজ্ঞাটি বোঝার চেষ্টা করব। আইসিটির সংজ্ঞাটি বোঝার পরে আইসিটির যে মৌলিক অনেকগুলো ধারণা আছে সেটি নিয়ে আলাপ করব এবং দুইটি মৌলিক ধারণা, ডেটা এবং তথ্য, আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। একটি ছোট্ট গল্প। ধরুন আপনার একজন বন্ধু আছে, সেই বন্ধুকে আপনি একটি তথ্য দিতে চান বা একটি মেসেজ প্রদান করতে চান। এজন্য একটি পায়রার সাথে একটি চিরকুট লিখে আপনি প্রেরণ করলেন এবং আপনার বন্ধুটি তথ্যটি পেল এবং আপনাকে জবাব দিল। এই পায়রার মাধ্যমে আপনি কিন্তু তথ্যটি প্রেরণ করতে পারলেন, কিন্তু এটি কি আইসিটি হবে? কারণ পায়রা কিন্তু বর্তমানে ব্যবহৃত কোনো বহুমুখী প্রযুক্তিগত সরঞ্জাম নয়। অর্থাৎ আইসিটির সাথে সাধারণ যোগাযোগ বা কমিউনিকেশনের পার্থক্যটি হচ্ছে বেসিক্যালি এই টেকনোলজি বা প্রযুক্তির জায়গাতে। অর্থাৎ আইসিটি বলতে আমরা তথ্য প্রেরণকে বুঝি, সংরক্ষণকে বুঝি, তৈরি এবং বিনিময়কে বুঝি। তবে সেটি সাধারণ যে কোনো মাধ্যমে নয়, বরং বহুল ব্যবহৃত বহুমুখী প্রযুক্তিগত সরঞ্জামের মধ্য দিয়ে। এরপরে এই যে আমরা বহুমুখী প্রযুক্তিগত সরঞ্জামের কথা বললাম, সেই বহুমুখী প্রযুক্তিগত সরঞ্জামগুলো কি? এই বহুমুখী প্রযুক্তিগত সরঞ্জামের মধ্যে আছে কম্পিউটার, ইন্টারনেট, সরাসরি সম্প্রচার প্রযুক্তি, টেলিফোন, রেকর্ডকৃত সম্প্রচার প্রযুক্তি। কম্পিউটার কি? এই যে আমরা একটি কম্পিউটারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি হচ্ছে কম্পিউটার। এবং এর পরবর্তীতে যখন আমরা ইন্টারনেট বা মাধ্যমে বা WWW এর মাধ্যমে যখন বিভিন্ন বিষয়, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ছড়াই, সেটি হচ্ছে ইন্টারনেট। এই কম্পিউটার ইন্টারনেটকে সরাসরি ব্যবহার না করেও আমরা রেডিও, টেলিভিশন বা ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করতে পারি, সেটিকে আমরা বলি সরাসরি সম্প্রচার প্রযুক্তি। এই কম্পিউটার, ইন্টারনেট এবং সরাসরি সম্প্রচার প্রযুক্তির বাইরেও আছে টেলিফোন, যেটিকে একসময় অনেক বেশি ব্যবহার করা হতো, যার মধ্যে মোবাইল আমরা এখনও অনেক বেশি ব্যবহার করি। অনেক ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করে টিভি চ্যানেলগুলো যোগাযোগ করে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা তথ্যকে ছড়িয়ে দিই। সর্বশেষে আসে রেকর্ডকৃত সম্প্রচার প্রযুক্তি। এই যে আপনারা ক্লাসটি করছেন, এইটি কিন্তু আমরা আগে রেকর্ড করেছি এবং তারপর আপনাদের সামনে উন্মুক্ত করেছি। এই যে রেকর্ড করে আপনাদের সামনে উন্মুক্ত করেছি, এটিকে আমরা বলি রেকর্ডকৃত সম্প্রচার প্রযুক্তি, যার মধ্যে আছে পডকাস্টিং, অডিও এবং ভিডিও প্লেয়ার এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য ভিন্ন ভিন্ন ডিভাইস, যা আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করব। এখন একটু আসি আইসিটি, যেটি নিয়ে আমরা এত আলোচনা করছি বা একটি কোর্সই করব আমরা সেই আইসিটির উপরে। সেই আইসিটি শব্দের উৎপত্তি বা শব্দটি কিভাবে আমাদের সামনে আসে? প্রথমে 1980 সালে একাডেমিক গবেষকরা, বিশেষত যারা কম্পিউটার প্রযুক্তি নিয়ে কাজ করতেন, তারা ওই সময়টাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার শুরু করেন। কিন্তু তখনও আইসিটি শব্দটি জনপ্রিয় হয়নি। কিন্তু এর 17 বছর পরে যুক্তরাজ্য, যাকে আমরা ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন নামে জানি, সেই সরকারের জন্য ডেনিস স্টিভেনসন নামে একজন ভদ্রলোক একটি প্রতিবেদন তৈরি করেন, যে প্রতিবেদনে তিনি আইসিটি শব্দটিকে অনেক বেশি ব্যবহার করেন এবং এই ব্যবহারের মধ্য দিয়েই যুক্তরাজ্য পরবর্তীতে সারা বিশ্বে আইসিটি শব্দ
শব্দটি অর্থাৎ এই যে সংক্ষিপ্ত পরিভাষাটি সেটি জনপ্রিয় হয়ে ওঠে। এর ঠিক ৩ বছর পরে এই গ্রেট ব্রিটেনের, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সংশোধিত জাতীয় পাঠ্যক্রমে আইসিটি পরিভাষাটি গ্রহণ করা হয় এবং এরপরে ২০১২ সালে রয়্যাল সোসাইটি ব্রিটিশ স্কুলগুলোতে আইসিটি শব্দটি বা এই পরিভাষাটি ব্যবহার বন্ধ করার সুপারিশ করা হয়। কেন বন্ধ করা হয়? কারণ তখন তারা ভেবেছিল যখন কিনা আইসিটি শব্দটি বারবার ব্যবহার হচ্ছে, তখন কম্পিউটারের বা এই প্রযুক্তির যে প্রোগ্রামিং নামে যে একটি বহুল ব্যবহৃত জায়গাটি আছে সেটি আমাদের সামনে খুব একটা উঠে আসে না, এবং এই জায়গাতে উন্নত দেশের তরুণ প্রজন্মকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহিত করার জন্য আইসিটি শব্দটির পরিবর্তে জাতীয় পাঠ্যক্রমে কম্পিউটিং শব্দটিকে অনেক বেশি ব্যবহার করা হয়, যাতে করে সেই তরুণ প্রজন্ম কম্পিউটার প্রোগ্রামিংকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করে। এরপরে আসা যাক আইসিটির মৌলিক ধারণাসমূহ। আইসিটি মৌলিক ধারণাসমূহের সংখ্যা অনেক, এই জন্য আমরা 3টি ভিন্ন ভিন্ন স্লাইডে আলাপ করব। এই যে আইসিটি শব্দটি, এখানে 3টি শব্দ আছে। একটি হচ্ছে ইনফরমেশন, যার বাংলা পরিভাষা হচ্ছে তথ্য। তারপর হচ্ছে সি, কমিউনিকেশন, যার বাংলা পরিভাষা যোগাযোগ, এবং শেষে টেকনোলজি, যার বাংলা পরিভাষা হচ্ছে প্রযুক্তি। এখন যদি আমরা একটু আসি এই যে ইনফরমেশন, এই যে কমিউনিকেশন, এই টেকনোলজি কি, ঠিক তার আগে আমরা যখন কোনো কিছু পাই, যেখান থেকে কোনো তথ্য পাই না, যেমন কাঁচা তথ্য, সংখ্যা এবং চিহ্ন, সেটিকে বলি ডেটা। কিন্তু এই ডেটার যখন একটি অর্থ থাকে তখন তাকে বলি তথ্য। এখন আমার কাছে তথ্য থাকলেই তো হবে না, বরং এই তথ্যকে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী ছড়িয়ে দিতে হবে। যেমন আমরা শুরুতেই যে পায়রার গল্পটি করেছিলাম, সেই পায়রার মাধ্যমে কিন্তু আমরা বন্ধুর কাছে একটি তথ্য পৌঁছে দিয়েছিলাম। এই যে তথ্য পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি যোগাযোগ, যেটা মানুষের মাধ্যমে হতে পারে, ডিভাইসের মাধ্যমে হতে পারে। কিন্তু সেখানে যদি আমরা কোনো সরঞ্জাম, সিস্টেম এবং ডিভাইস ব্যবহার না করি, অর্থাৎ যদি কোনো আধুনিক বহুমুখী প্রযুক্তি ব্যবহার না করি, তাহলে আমরা সেটিকে কিন্তু আইসিটি বলতে পারছি না। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে আইসিটির কথাটি আমরা বললাম, এটি তো এমনিতেই সম্ভব না, বরং এর জন্য দরকার হয় একটি সিস্টেম, যে সিস্টেমে থাকবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এবং এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমার একসাথে থাকার পরে আমি যখন বন্ধুর কাছে এই তথ্যটি ভাগাভাগি করে নিচ্ছি, তখন সেখানে চলে আসে নেটওয়ার্ক নামে আরেকটি সিস্টেম। এখন বন্ধুর সাথে বা আমার অফিসের কলিগের সাথে এই তথ্যটি কিন্তু ভাগাভাগি করতে পারি দুইভাবে। একটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, এবং আমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে, আমি অনেক ক্ষেত্রে ব্লুটুথ, শেয়ার নেট ব্যবহার করে কিন্তু তথ্যটি আদান প্রদান করি। আমার ইন্টারনেট কানেকশন না থাকার পরেও আমি যে এই টেকনোলজি ব্যবহার করে তথ্যের আদান প্রদানটি করছি, একে আমরা বলি ইন্টারনেট এবং এক্সটারনেট। এখন যদি একটু পরে আসি, আমরা যখন কম্পিউটার সিস্টেমের কথা বলছিলাম, তখন 2টি শব্দ আপনাদের সামনে আমরা নিয়ে আসছিলাম। প্রথমটি হচ্ছে হার্ডওয়্যার, পরেরটি হচ্ছে সফটওয়্যার। এখন হার্ডওয়্যার কী জিনিস? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ওই বিষয়গুলো যা আপনি সরাসরি ধরতে পারেন, যাকে আপনি টাচ করতে পারেন, এবং তার ভৌত উপাদান আছে এবং তার উপস্থিতি আছে। এর মধ্যে আছে সিপিইউ, মেমোরি, স্টোরেজ, ইনপুট আউটপুট ডিভাইস। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপনি দেখান বা আপনি টাচ করেন বা স্পর্শ করেন, আপনি কিন্তু সেটি করতে পারবেন না। এই যে আমি যাকে অনুভব করতে পারছি কিন্তু টাচ করতে পারছি না, স্পর্শ করতে পারছি না, এটিকে বলছি সফটওয়্যার। এই প্রত্যেকটি বিষয় কোর্সের পরবর্তী মডিউলে আরও বিস্তারিতভাবে আমাদের সামনে আসবে। এরপরে আমরা দ্বিতীয় দফায় আইসিটির মৌলিক ধারণাসমূহের দিকে আসি। প্রথম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ধরুন আপনি একটি চিঠি লিখবেন। চিঠিটি কীভাবে লিখতে পারেন? আপনি চিঠিটি লিখতে পারেন একটি কাগজে, কিন্তু আপনি যদি মনে করেন আপনার মোবাইলে কোনো একটা ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে এই চিঠিটি লিখবেন, তখন আপনি ব্যবহার করেন ওয়ার্ড প্রসেসিং, যার কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্ট বা নথি তৈরি করা এবং সম্পাদনা করা। এখন কথা হচ্ছে, আপনি তো এখন একটি চিঠি লিখলেন, কিন্তু ধরুন আপনার বাবার একটি দোকান আছে এবং দোকানে প্রত্যেক দিন কিছু ক্রয় করা হয়, কিছু বিক্রয় করা হয়। এটি যখন সারণী আকারে আপনি কম্পিউটারে লিখবেন,
তখন সেটিকে বলা হয় স্প্রেডশিট, এবং যেটি কিনা টেবিল এবং সূত্রের ব্যবহার করে ডেটা সংগঠন এবং বিশ্লেষণ। এখন স্প্রেডশিটে আপনি তো মাত্র 30 দিনের কথা লিখলেন, কিন্তু আপনি যদি আপনার বাবার সেই ছোট্ট ব্যবসায়ের 5 বছরের অবস্থা বুঝতে চান, তখন কিন্তু আপনার একটি বড় স্প্রেডশিট দরকার হবে। তখন আমরা ব্যবহার করি একটি স্পেশালাইজড বিষয়, যাকে আমরা বলি ডাটাবেস। অর্থাৎ ডাটাবেস হচ্ছে সংরক্ষিত ও কাঠামোবদ্ধ ডেটা পরিচালনা। এই মুহূর্তে হয়তো ভাবছেন যে আপনি স্ক্রিনে কিছু লেখা দেখছেন। এই স্ক্রিনের লেখাটা তৈরি করা হয়েছে কিভাবে? তৈরি করা হয়েছে একটা প্রেজেন্টেশন টুলসের মাধ্যমে, যাতে করে আমাদের করা আলোচনা আপনি দেখতে পারেন এবং বিষয়গুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করতে পারেন। পরবর্তীতে আমরা যখন ইনপুট আউটপুট ডিভাইসের আলাপ করব, তখন আপনারা দেখতে পাবেন ইনপুট আউটপুট ডিভাইসের চিত্রগুলো। এই যে আমি একটি টুলস ব্যবহার করে আমার আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি, একে বলছি আমরা প্রেজেন্টেশন টুলস। এবং এই প্রেজেন্টেশন টুলসে যখন আমি চিত্র ব্যবহার করি, যখন আমরা অডিও রেকর্ড ব্যবহার করি, অথবা যখন ভিডিও ব্যবহার করি, তখন সেটি হয়ে যায় মাল্টিমিডিয়া। এতক্ষণ তো আমরা চিঠি লেখার গল্পে ছিলাম, আমরা ছিলাম একটি চিঠি ডকুমেন্টটাকে টাইপ করব। কিন্তু আপনি যদি মনে করেন এই চিঠিটি আপনার বন্ধুর কাছে পৌঁছে দিবেন কোনো মেসেজের মাধ্যমে বা কোনো মেইলের মাধ্যমে, তখন সেটিকে আমরা বলি ইমেইল আর মেসেজিং। অর্থাৎ আপনি আপনার তথ্য যখন ডিজিটাল যোগাযোগ সরঞ্জামের মাধ্যমে আদান প্রদান করছেন, তখন তাকে বলছি আমরা ইমেইল ও মেসেজিং। এরপরেরটা একটু কঠিন, ক্লাউড কম্পিউটিং। আমাদের কম্পিউটারে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকে, যে ক্ষমতার তার বেশি আমরা সেখান থেকে কাজ করতে পারি না। এই জায়গা থেকে আমাদের সামনে একটি ধারণা আসছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মানে আমি অনলাইনে ডেটা রাখতে পারবো, অ্যাপ্লিকেশন রাখতে পারবো এবং অনলাইনে বসেই কাজ করতে পারবো। এজন্য ওই অনলাইনে থাকা অ্যাপ্লিকেশন ডেটা আমার কম্পিউটারে আলাদা করে ইনস্টল করতে হবে না। এই যে আমি অনলাইন থেকেই কাজটি করতে পারছি, একে বলছি ক্লাউড কম্পিউটিং। এই পর্বের শেষ 3টি বিষয় হচ্ছে 3টি ই। একটি হচ্ছে ই লার্নিং, একটি ই কমার্স এবং শেষ ই হচ্ছে ই গভর্নেন্স। এই যে আপনি শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে, অথবা আপনি যে এটি দেখে দেখে আইসিটি কোর্সটি শিখছেন, এর মাধ্যমে আপনি কিন্তু আমার সরাসরি সংস্পর্শে আছেন নাই। আপনি আপনার মোবাইল, আপনি আপনার ল্যাপটপ, আপনি আপনার ট্যাব ব্যবহার করে আপনি কিন্তু কোর্সটি সম্পর্কে ধারণা লাভ করছেন এবং শিখছেন। এই যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমি আপনাদেরকে শিক্ষা দান করছি এবং আপনি শিক্ষা গ্রহণ করছেন, একে আমরা বলি ই লার্নিং। ধরুন আপনি সকালবেলা প্রত্যেক দিন বাজারে যেতে বিরক্ত হন, অথবা আপনি কোনো জামা কাপড় বা কোনো কিছু ক্রয় করার জন্য বাজারে যেতে আপনি বিরক্ত হন, তখন আপনি কি করেন? একটা ই কমার্স সাইটে লগ ইন করেন, সেখান থেকে আপনি অর্ডার দেন। অথবা ধরেন উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি হয়তো দারাজের একটা ওয়েবসাইটে যান, সেখানে আপনি অর্ডার দেন এবং তারা আপনার নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত দ্রব্য বা সেবাটি আপনার কাছে পৌঁছে দেয়। এই যে অনলাইনে আপনি কিছু কিনতে পারছেন এবং কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছে বিক্রি করতে পারছে, এই জন্য আপনাদের দুইজনকে সরাসরি কোনো সংস্পর্শ বা দেখার বা কোনো ধরনের জানাশোনার কোনো প্রয়োজন নাই। এটিকে বলি ই কমার্স। আপনাদের অনেকেরই হয়তো পাসপোর্ট আছে, অথবা অনেকে হয়তো পাসপোর্ট করবেন। এই পাসপোর্ট করার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে একটি ফর্ম ফিল আপের অপশনটি আছে। আপনি যদি সেন্টারে না যেয়ে অনলাইন থেকে ফর্মটি ফিল আপ করে সেন্টারে যে জমা দেন, তাহলে আপনি কি করছেন? আপনি সরকারি একটি সেবা পাচ্ছেন অনলাইনের মাধ্যমে। এই যে অনলাইনের মাধ্যমে সরকারি প্রশাসন এবং সেবাটি পাচ্ছেন, এটিকে আমরা বলছি ই গভর্নেন্স। অর্থাৎ আমাদের এই অংশটি শেষ হচ্ছে 3টি দ্বারা: ই লার্নিং, ই কমার্স, ই গভর্নেন্স। এরপর আসা যাক মোর অ্যাডভান্স আইসিটির মৌলিক ধারণাগুলো। এগুলা মৌলিক ধারণা কিন্তু একটু অ্যাডভান্স। প্রথমে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি সকালে কি খেয়েছেন? আপনি এমন কেন খেয়েছেন? এটিকে আপনাকে কেউ বলে দিয়েছে সেজন্য আপনি খেয়েছেন? ব্যাপারটি হচ্ছে আপনার একটি বুদ্ধিমত্তা আছে, বুদ্ধিমত্তা আপনাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এটি খাবেন এবং এরপরই আপনি খেয়েছেন। কিন্তু যন্ত্রের কি বুদ্ধিমত্তা আছে? ধরুন প্রাণীরও কিন্তু বুদ্ধিমত্তা এত উন্নত না, সেখানে যন্ত্রের কিন্তু বুদ্ধিমত্তা থাকার কথাই না। এই যে যন্ত্রের বুদ্ধিমত্তা না থাকার পরেও আমরা কিন্তু মেশিন লার্নিংয়ের মাধ্যমে
যন্ত্রকে শেখাতে পারি উদাহরণ দিয়ে। এই যে উদাহরণ দিয়ে আমি যন্ত্র বা সিস্টেমকে যে শেখাতে পারি, এটি হচ্ছে মেশিন লার্নিং। এবং শেখানোর পরে এই বুদ্ধিমত্তা যেটি তৈরি হয় অনেকটা মানুষের মতো, যাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় উদাহরণ চ্যাটজিপিটি, যেটি হয়তো আপনি প্রায় আপনার মোবাইলে ব্যবহার করেন। এখন কথা হচ্ছে, এই যে যন্ত্র একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্জন করলো, আপনাকে সিদ্ধান্ত প্রদান করতে সহযোগিতা করলো, এটি কিন্তু দুই একটা উদাহরণ থেকে আসে নাই, এবং এইটি আসছে অসংখ্য বা অনেক বড় একটা ডাটা সেট থেকে। এই ডাটা সেটকে অ্যানালাইসিসের মাধ্যমে এই যে বড় একটা ডাটা সেট থেকে যন্ত্র শিখছে, বা অথবা বড় একটি ডাটা সেট, যেমন ধরেন 5 বছরে আপনার বাবার দোকানের যে ক্রয় বিক্রয় ডাটা সেটটি, এই বৃহৎ ডাটা সেটকে আমরা বলি হচ্ছে বিগ ডাটা। এখন হয়তো ভাবছেন যে কম্পিউটার তো অনেক কিছু সহজ করে দিল। আপনি হয়তো শুয়ে শুয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন, এবং শীতকাল সামনে, এবং আপনার হয়তো গরম লাগছে। মনে হতে পারে যদি কেউ এই মুহূর্তে আপনার হয়ে, আপনার বন্ধু অথবা আপনার মা, আপনার বাবা যদি ফ্যানটি বন্ধ করে দিত, আপনার ভালো লাগতো। হ্যাঁ, এই কাজটিও ইন্টারনেট করতে পারে যদি আপনার ফ্যানের সুইচের সার্কিট আপনার মোবাইলের সফটওয়্যারের সাথে যুক্ত থাকে। তাহলে আপনি মোবাইলের একটি অপশন ব্যবহার করে আপনি কিন্তু ফ্যানটিকে বন্ধ করতে পারতেন। অর্থাৎ আপনি দৈনন্দিন জিনিসপত্রকে যে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে ব্যবহার করছেন, মানে বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যানের সুইচের সার্কিটের সাথে আপনার মোবাইলের একটা ইন্টার কানেকশন আছে, যেটি কিনা আপনার ওয়াইফাই ব্যবহার করেই চলছে। এটিকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস। এত ভালো কিছুর পরেও একটি সংকট থাকতে পারে, সেটি হচ্ছে সাইবার নিরাপত্তা। আপনি হয়তো ব্যাংক কার্ড ব্যবহার করেন, আপনি হয়তো বিকাশ ব্যবহার করেন, আপনি হয়তো এম ক্যাশ ব্যবহার করেন, কিন্তু বিকাশের নিয়ন্ত্রণ যদি আপনার হাতে না থেকে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো শত্রু বা আপনার প্রতি ক্ষতি করতে পারে এমন কোনো মানুষের কাছে থাকে, সে কি করতে পারে? সে কিন্তু এই বিকাশের অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনার কাছে থাকা টাকাগুলো নিয়ে নিতে পারে। অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই মেশিন লার্নিং, এই বিগ ডাটা, এই ইন্টারনেট অফ থিংস থাকার পরেও আপনি কিন্তু নিরাপত্তা সংকটে ভুগছেন, যে আপনার কাছে যে কম্পিউটার বা আইসিটি দেওয়া এত এত জিনিসপত্রের নিয়ন্ত্রণ যদি আপনার কাছে না থেকে অন্য কারো কাছে চলে যায়, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এই বিপদ থেকে রক্ষা করার জন্য আইসিটির আরেকটি মৌলিক ধারণা কাজ করে, যাকে বলা হয় সাইবার সিকিউরিটি। বাংলা পরিভাষা হচ্ছে সাইবার নিরাপত্তা। এই সাইবার নিরাপত্তা আপনার তথ্যে অন্যের অযাচিত প্রবেশকে বিনষ্ট করে, যাতে করে আপনার সিস্টেম, নেটওয়ার্ক এবং ডাটা সুরক্ষিত থাকে। এখন আপনি যদি একটু স্ক্রিনে থেকে আরেকবার তাকান, আপনি কি দেখছেন? আপনি দেখছেন শুধুমাত্র একটি ছবি। আচ্ছা, এই ছবিটি মাধ্যমে কিন্তু আপনি বাস্তবতার একটা ফিলিং পাচ্ছেন না। এই জায়গা থেকে আইসিটির আরেকটা অ্যাডভান্স জায়গা হচ্ছে, বা অ্যাডভান্স মৌলিক ধারণা হচ্ছে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, বিআর বা অগমেন্টেড রিয়ালিটি, এআর। এটি হচ্ছে আপনার এই জায়গাটাকে এত বেশি ক্লিয়ার করে, যাতে করে আপনি দেখলে আপনার কাছে মনে হবে আপনি তার ভিতরেই আছেন। এই যে আমরা বিভিন্ন সিনেমাতে 3D মুভিগুলো দেখি, সেই 3D মুভিগুলা অথবা যে 3D গেম শো আছে, সেগুলো বেসিক্যালি এই ভার্চুয়াল রিয়ালিটি, বিআর ও অগমেন্টেড রিয়ালিটি, এআরকে ব্যবহার করে। এর পরবর্তীতে আপনি যে বিকাশের মাধ্যমে লেনদেনটি করছেন, এর বাইরেও পৃথিবী কিন্তু ক্রিপ্টোকারেন্সি বা আরও জটিল লেনদেন করে, যেখানে কে টাকা পাঠাচ্ছে, কাকে টাকা পাঠাচ্ছে, কে কার সাথে লেনদেন করছে, এটি গোপন থাকে। এই যে গোপন রাখার যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে বলা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। সবার শেষে আপনি হয়তো ভাবছেন যে আপনি যে মোবাইল ডিভাইস দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, অথবা আপনি যে ল্যাপটপ দিয়ে এই ভিডিওটি দেখছেন, আপনার 3G কানেকশন 2G কানেকশনের কারণে এটি বাফারিং করতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি এই মোবাইল ইন্টারনেটের যদি পরবর্তী ভার্সন, যেটাকে বলা হয় 5G প্রযুক্তি, আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু বাফারিংয়ের কোনো সম্ভাবনাই থাকবে না। এই যে ইন্টারনেট কানেকশনের স্পিডটা বাড়ানোর জন্য আমরা যে অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করার একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি, এই সম্ভাবনা বা এই প্রযুক্তির নাম হচ্ছে 5G প্রযুক্তি।
আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ডাটা এবং তথ্য নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করব। প্রথমেই আসি, ডাটা কি? ডাটা হচ্ছে কাঁচা তথ্য, সংখ্যা, প্রতীক। অর্থাৎ যে কোনো কিছু হতে পারে, কিন্তু একটা হতে পারে না। কি হতে পারে না? এই ডাটা থেকে আপনি কোনো অর্থ পাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি অর্থ না পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আপনি কোনো ইনসাইট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এটি হচ্ছে ডাটা। এখন ধরি দুইজন মানুষ, হাসনাত, আব্দুল্লাহ, দুটি সংখ্যা 18, 20। এখন প্রশ্ন হচ্ছে, এই হাসনাত কি? আপনি বুঝতে পারছেন একটি মানুষের নাম। আব্দুল্লাহ কি? আপনি বুঝতে পারছেন একজন মানুষের নাম। 18 কি? কেজি না বয়স না টন? 20 কি? দৈর্ঘ্য, প্রস্থ না উচ্চতা? আপনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার কাছে আছে দুইটি নাম, দুইটি সংখ্যা, এবং আপনি যেহেতু অর্থ পাচ্ছেন না, এই দুইটি নাম, এই দুইটি সংখ্যা হচ্ছে ডাটা। এখন যদি আসি, এই হাসনাত বললাম ভালো ছেলে, আব্দুল্লাহ খারাপ ছেলে। এখন যদি আপনি বলেন ভালো, কয় কেজি ভালো, কয় লিটার ভালো, আপনি কিন্তু প্রশ্ন করতে পারছেন না, কিন্তু আপনি বলছেন ভালো। আব্দুল্লাহকে বলছেন খারাপ, কিন্তু বলতে পারছেন না কয় কেজি খারাপ, কয় টন খারাপ, কয় গজ খারাপ। এই যে আপনি সংখ্যাটা দিতে পারছেন না, এই ভালো খারাপ সংখ্যা দিতে পারছেন না, কিন্তু একটি বর্ণনা দিতে পারছেন। এই জন্য এই ডাটাকে আমরা বলি গুণগত ডাটা বা কোয়ালিটেটিভ ডাটা। এখানে কি আসতে পারে? নাম আসতে পারে হাসনাত, আব্দুল্লাহ, রং আসতে পারে কালো, সাদা, শ্রেণী আসতে পারে গরিব, ধনী। এই সংখ্যা আরোপ করতে না পারা, এই তথ্য, এই ডাটা হচ্ছে কোয়ালিটিভ ডাটা। কিন্তু আপনি যখন বলে ফেলছেন 10 কেজি, 2 টন, 2 লিটার, মানে আপনি একটি সংখ্যা আরোপ করতে পারছেন, একটি পরিমাণ নির্ণয় করতে পারছেন, অর্থাৎ একটি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারছেন, তখন তাকে আমরা বলছি পরিমাণগত ডাটা। এই পরিমাণগত ডাটার মধ্যে থাকছে উচ্চতা ইত্যাদি। এখন যদি আমরা একটু যাই ডাটা বা ডেটার ইতিহাস। ডেটা শব্দটির এক বছর হচ্ছে ডাটাম বা DATUM। এটি বেসিক্যালি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কোনো কিছু প্রদান করা বা প্রদত্ত। কিন্তু বর্তমানে ডাটাম শব্দটা বা DATUM, এই শব্দটি আমরা খুব একটা ব্যবহার করি না। এর প্লুরাল ফর্ম বা বহুবচন ফর্ম DATA, ডেটা বা ডাটা, এটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এখন এই DATUM ডাটামের প্রথম ইউজ হয় 1600 সালের পূর্বে, যখন কিছু প্রদত্ত, কিছু দেয়া আছে, কিছু ন্যাচারে পাচ্ছি, কিছু জীবনে পাচ্ছি, তখন থেকে এই ডাটাম শব্দটা ব্যবহার হয়। কিন্তু 1700 শতকে দর্শন এবং বিজ্ঞানে এই ডাটা বা ডেটা শব্দটি ব্যবহার হওয়া শুরু হয় প্রদত্ত তথ্য বা সত্য হিসাবে। মানে একটা তথ্য বা একটা সত্য আপনি পাচ্ছেন। উদাহরণ, রেনে দেকার্তো ডেটাকে বলেন হচ্ছে যুক্তির জন্য প্রদত্ত সত্য। যেমন ধরে নিচ্ছিলাম হাসনাত ভালো, মানে হাসনাতকে জাস্টিফাই করার জন্য আমি বলছি ভালো, আবার আব্দুল্লাহকে জাস্টিফাই না করার জন্য বলছি খারাপ। এই যে আব্দুল্লাহকে জাস্টিফাই না করার জন্য বলছি খারাপ, এই যে আমি একটা সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করার জন্য কিছু জিনিস আমি পেয়েছি, এটিকে দর্শন এবং বিজ্ঞানে আমরা ডাটা হিসাবে উল্লেখ করেছি। কিন্তু এই সিনারিটা চেঞ্জ হয়ে যায় 1800 এবং 1900 শতকে, যখন কিনা গণিত আরো সফিস্টিকেটেড উপায়ে আমাদের সামনে আসে। তখন এই DATUM এর মানে দাঁড়ায় প্রদত্ত পরিমাণ বা রেফারেন্স। যেমন জ্যামিতিতে একটা স্থির বিন্দু বা রেখা। এই সময় পর্যন্ত আমাদের সামনে আধুনিক পরিসংখ্যান বা কম্পিউটিং আসে নাই। যখন কিনা 20 শতকে আমাদের সামনে কম্পিউটিং এবং পরিসংখ্যান সামনে আসা শুরু করে, তখন ডাটার যে বর্তমান অর্থ র বা কাঁচা তথ্যের সংগ্রহ, ডাটাম হচ্ছে এই ডাটার একটি এক বছর, এটি আমাদের সামনে চলে আসে। কিন্তু বর্তমান সময়ে সার্ভে এবং জিওগ্রাফিক স্টাডি, মানচিত্রতে ডাটামকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়।
কিন্তু আমাদের এর পাশাপাশি এটিও মনে রাখতে হবে কম্পিউটিং ও পরিসংখ্যানে ডাটার যে অর্থ 20 শতকে কাঁচা তথ্যের সংগ্রহ বা একটি একক তথ্য বা পরিমাপ ছিল, সেটি কিন্তু এখনো ব্যবহার হয়, তবে একটু কম। এখন হচ্ছে ডাটার বৈশিষ্ট্য। আমি তো যে কোনো বিষয়কেই ডেটা বলতে পারি না। কোনো বিষয়কে ডেটা বলতে হলে তাকে প্রথম সঠিক হতে হয়। আমি যখন বলছি হাসনাত ভালো, তার মানে এটি সঠিক হতে হবে এবং এটি বিশ্বাসযোগ্য হতে হবে, এবং এই বয়ানে, এই বক্তব্যে কোনো ত্রুটি থাকা যাবে না। কারণ যদি ত্রুটি থাকে, ডাটা থেকে যে অর্থ আমি উদ্ধার করব সেই অর্থটি ত্রুটিমুক্ত হবে না। এখন আমি যদি এই হাসনাত ভালো, আব্দুল্লাহ খারাপ, এই আলোচনা যদি করার জন্য আমি দেখতে যাই হাসনাত একটি মোটা মানুষ, আব্দুল্লাহ একটি খারাপ, একটি চিকন মানুষ, এই জন্য সে খারাপ, তার মানে আমার ভালো মন্দের নির্ধারণের জন্য আমি যে বলছি সে মোটা না চিকন এই প্রাসঙ্গিকতা থাকে না। কিন্তু যখন তার কাজের মাধ্যমে সে ভালো না মন্দ এটি বিবেচনা করছি, তখন সেটি হয় প্রাসঙ্গিক। এরপরে যদি আমার হাসনাতকে নিয়ে কমেন্ট করার জন্য আব্দুল্লাহর কোনো বক্তব্য বা আব্দুল্লাহর কোনো কিছু আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমার এই ডাটা সম্পূর্ণ বা কমপ্লিট নয়। এবং যদি হাসনাতকে ভালো বলছি, আব্দুল্লাহকে খারাপ বলছি, এই ভালো খারাপ যদি সঙ্গতিপূর্ণ না হয় এবং এটি যদি একে অপরের সাথে বিরোধ থাকে, তখন সেটি তার চতুর্থ বৈশিষ্ট্য সংহতি বা কনসিস্টেন্সকে হারায়। এরপর আসে সাময়িকতা। আমি হাসনাতকে বললাম সে ভালো ছিল, আব্দুল্লাহকে বললাম সে খারাপ আছে, তার মানে ভালো ছিল অতীত এবং খারাপ আছে বর্তমান, এটি কিন্তু নির্দিষ্ট সময় বা টাইমকে মেনটেন করে না। এই টাইমকে মেনটেন না করার জায়গা থেকে ডাটা তার সাময়িকতা হারায়। আমি যদি হাসনাত এবং আব্দুল্লাহ দুইজন ব্যক্তিকে তুলনা করতে যাই, তাহলে আমার নির্দিষ্ট সময়ের বিষয় সামনে নিয়ে আসবে। যদি না আসে তাহলে কি হবে? তাহলে ডাটা তার সাময়িকতা হারাবে। এখন কথাটা হচ্ছে, আমি তার ভালো মন্দের নিরূপণের জন্য আমি কি ওজনকে বিবেচনা আনতে পারি? পারি না। তার মানে এটি হচ্ছে সেই ভালো মন্দের বিবেচনাকে বৈধতা দেয় না। অর্থাৎ ডাটাকে হতে হবে ভ্যালিড বা বৈধ। এখন কথা হচ্ছে, এই যে আপনি ভালো মন্দ বলছেন, এটি কিন্তু আপনার সহজে পুনরুদ্ধারযোগ্য, বোঝার উপযোগ্য এবং ব্যবহারযোগ্য হতে হবে। এই জায়গা থেকে ডাটার আরেকটি বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এবং প্রাপ্যতা। শেষ তিনটি হচ্ছে অদ্বিতীয়তা, বিশ্বাসযোগ্যতা, স্পষ্টতা। অদ্বিতীয়তা বা ইউনিকনেস হচ্ছে একটি ডাটা একবারই থাকবে, সেটি দুইবার থাকবে না। অর্থাৎ আমরা সেখানে কোনো ধরনের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়িয়ে চলব। বিশ্বাসযোগ্যতা হচ্ছে আমি ডাটাকে সম্পর্কে যে কমেন্টটা করব তার জন্য আমার একে বিশ্বাসযোগ্য এবং রিলেভেন্ট হতে হবে, এবং ফুল বিষয়টা আমাদের কাছে স্পষ্ট এবং ক্লারিটি হতে হবে। এর মাধ্যমে আমরা ডাটার সঠিকতা, প্রাসঙ্গিকতা, সম্পূর্ণতা, সঙ্গতি, সাময়িকতা এবং বৈধতা, প্রাপ্যতা, অদ্বিতীয়তা, শেষ দুইটি বিশ্বাসযোগ্যতা এবং স্পষ্টতার বৈশিষ্ট্যগুলো পাই। এখন আমরা বলেছিলাম ডাটা এবং তথ্য নিয়ে বিস্তারিত আলাপ করব। ডাটার আলাপটি শেষ হলো, তথ্যের আলাপটি শুরু হলো। তথ্য হচ্ছে ডাটার উপরে দাঁড়িয়ে থাকা প্রক্রিয়াজাত, সংগঠিত, কাঠামোবদ্ধ এবং প্রাসঙ্গিক প্রেক্ষাপট প্রদান করবে, যাতে করে এটি একটি অর্থ বহন করবে। যদি অর্থ বহন না করে, কোনো অর্থ যদি আমি সেখান থেকে উদ্ধার করতে না পারি, সেটিকে ব্যবহার করতে না পারি সেই অর্থকে, তাহলে সেটি কোনোভাবেই তথ্য হবে না, সেটি কিন্তু ডেটাই রয়ে যাবে। এখন তার মানে এই ডেটা, এই তথ্যের বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে? প্রথমত প্রক্রিয়াজাত, সংগঠিত এবং অর্থবহ। দ্বিতীয়ত এটি নির্দিষ্ট অর্থ, উদ্দেশ্য বা জ্ঞান প্রদান করবে। এই যে আমি প্রক্রিয়াজাত করলাম, সংগঠিত করলাম, অর্থবহ করলাম, যাতে করে নির্দিষ্ট তথ্য বা উদ্দেশ্যে জ্ঞান প্রদান করতে পারে,
এটি আমাদের তথ্যভিত্তিক একটি সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। এই যে আমরা এতক্ষণ হাসনাত এবং আব্দুল্লাহর কথা বললাম, আমরা হাসনাত আব্দুল্লাহ দুটি নাম পেয়েছিলাম। এখন আপনাদের সামনে আসলো যে দুটি সংখ্যা ছিল, একটি হচ্ছে 18 আর একটি হচ্ছে 20। 18 হচ্ছে হাসনাতের বয়স আর আব্দুল্লাহর বয়স হচ্ছে 20। এখন আমি কি বলতে পারি? বলতে পারি হাসনাতের বয়স 18, আব্দুল্লাহর বয়স হচ্ছে 20 এবং আব্দুল্লাহ হাসনাতের থেকে 2 বছরের বড়, আব্দুল্লাহ সিনিয়র, হাসনাত জুনিয়র। এই যে আমি যখন ডাটাকে এইভাবে সাজালাম, এর মাধ্যমে আমি সেখান থেকে বেশ কিছু তথ্য পেলাম। তার মানে এটি এখন আর ডাটা নয়, এটি এখন বর্তমানে তথ্য বা ইনফরমেশন। আমরা এতক্ষণ ডাটার আলাপে ছিলাম, তথ্যের আলোচনায় ছিলাম। এখন একটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়শই আসে বা আসতে পারে, সেটি হচ্ছে ডাটা ও তথ্যের পার্থক্য। এই ডাটা ও তথ্যের পার্থক্য আমরা একটা টেবিল আকারে দেখব, যাতে করে আমরা পার্থক্যটি সহজে মনে রাখতে পারি। প্রথমেই আসি সংজ্ঞার জায়গাতে। ডাটা হচ্ছে কাঁচা তথ্য, সংখ্যা, চিহ্ন, যা ইচ্ছা তাই। কিন্তু এর একটা বৈশিষ্ট্য থাকা যাবে না, সেটি হচ্ছে এটি প্রক্রিয়াজাত হবে না, সুতরাং এটি নিজে কোনো অর্থ বহন করবে না। কিন্তু যখনই এই কাঁচা তথ্য, সংখ্যা, চিহ্ন বা মান প্রক্রিয়াজাত করা হয়, সংগঠিত হয়, কাঠামোবদ্ধ হয়, তখন সেটি আর ডেটা থাকে না, তখন সেটি হয়ে যায় তথ্য। তাহলে চলুন দেখি এই ডাটা ও তথ্যের প্রকৃতি বা নেচার কি। সংজ্ঞা থেকেই দেখতে পাই, প্রকৃতি হচ্ছে, ডাটার প্রকৃতি হচ্ছে সংগঠিত নয়, প্রক্রিয়াজাতকৃত নয় এবং এটি যে কোনো আকারে হতে পারে, সংখ্যা, লেখা, ছবি, অডিও। কিন্তু একটা বিষয় থাকতে পারবে না, সেটি হচ্ছে অর্থ। যখনই এই সংখ্যা, লেখা, ছবি ও অডিওকে আমরা সংগঠিত, কাঠামোবদ্ধ, ব্যাখ্যাত্মক, প্রাসঙ্গিক করলাম এবং যাতে করে এখান থেকে একটি অর্থ পাই, তখন সেটি আর ডাটা না, তখন সেটি হচ্ছে তথ্য। এখন প্রশ্ন আসে, তাহলে এই ডাটাটা কেন দরকার? ডাটাটা কাজ করে একটি ইনপুট হিসাবে, যাতে করে প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়। কিন্তু যখনই প্রক্রিয়াকরণ করার পরে আউটপুট হিসাবে আমাদের সামনে চলে আসে, যা একটি বোঝাপড়া বা সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে, তখন সেটি তথ্য। অর্থাৎ ডাটার উদ্দেশ্য হচ্ছে ইনপুট হিসাবে প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হওয়া, আর তথ্যের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটি অর্থ বা মিনিং আউটপুট হিসাবে সামনে আসা। একটা ছোট্ট উদাহরণে যাই। স্ক্রিনে 4টি সংখ্যা আছে, 2025, 150, 200 এবং 75। এই 4টি সংখ্যা দ্বারা আমরা কিছু বুঝতে পারবো না। যখন এটিকে আমি এইভাবে প্রক্রিয়াজাত করি, 2025 সালে 200 জন শিক্ষার্থীদের মধ্যে 150 জন আইসিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সেখানে পাশের হার বা কৃতকার্যতার হার 75%। এই যে 2025, 150, 200 ও 75, এই 4টি সংখ্যা থেকে আমি একটি অর্থ পেলাম, সেটি তখন হয়ে গেল তথ্য। কিন্তু তার আগ পর্যন্ত এই 4টি সংখ্যা ছিল ডেটা। তাহলে এই ডেটাতে আইসিটির ভূমিকা কি? আইসিটির ভূমিকা হচ্ছে কম্পিউটার বা নেটওয়ার্কের মাধ্যমে এই সংখ্যা, এই লেখা, এই ছবি, এই অডিওকে সংরক্ষণ করা, সংগ্রহ করা এবং প্রক্রিয়াজাতকরণের জন্য প্রেরণ করা। কিন্তু যখনই আমরা আইসিটি সরঞ্জামের মাধ্যমে একে আমি প্রক্রিয়াজাতকরণ করে ফেললাম, তখন সেটি হয়ে গেল তথ্য। অর্থাৎ ডেটার নিজের মধ্যে কোনো স্বতন্ত্র অর্থ নাই, কিন্তু তথ্যের একটি স্বতন্ত্র অর্থ আছে। আর এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের আলোচনা বা আজকের পাঠ। পরবর্তীতে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আপনাদের সামনে আসব এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।